কল্পনা করো তুমি এমন একটা ঘরে চোখ খুললে যেখানে তোমার গলায় বাঁধা একটা শিকল তোমাকে টেনে নিয়ে যাচ্ছে একটা জ্বলন্ত করাতের দিকে। তোমার বেঁচে থাকার জন্য কোনো চাবি নেই, কোনো হাতিয়ার নেই, আছে শুধু একটা শর্ত, তোমার জীবনের সবচেয়ে নোংরা সত্যটা স্বীকার করতে হবে। আর যদি তুমি মিথ্যা বলো তবে 1 সেকেন্ডে তোমার মাথা তরমুজের মতো টুকরো টুকরো হয়ে যাবে। ঠিকই শুনেছো, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2017 সালে মুক্তি পাওয়া ক্রাইম জনরার মুভি জিগস। ভাই, এই ঘরের মধ্যে আটকে যাওয়া এই লোকগুলোকে যে কি নৃশংসভাবে খুন করা হয় তা দেখলে তুমি পর্যন্ত শিউরে উঠবে। তবে ভয় পাওয়ার কারণ নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা মাত্রই আমি তোমাদের সঙ্গে থাকবো। তাই চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের গল্প। গল্পের শুরুতে দেখানো হয় অজ্ঞাত 5 জন ব্যক্তিকে। এই 5 জন ব্যক্তি জ্ঞান ফিরলে তারা নিজেদের এক অন্ধকার ও নির্জন গোডাউনে আবিষ্কার করে। তাদের কেন এখানে আনা হয়েছে তা কেউই জানতো না, কিন্তু ঠিক তখনই পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হয় এক শীতল ও ভয়ঙ্কর কণ্ঠস্বর, যে তাদেরকে বলে তোমাদের অপরাধ স্বীকার করো, আর এই স্বীকার করা সত্যই তোমাকে মুক্তি দেবে। কিন্তু যদি নিয়ম ভাঙার চেষ্টা করো তবে মৃত্যু অনিবার্য। আসলে এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ অতীতে এমন কিছু ভয়ঙ্কর অপরাধ করেছিল যার জন্য তাদের মনে কোনো অনুশোচনা ছিল না, আর আজ এসেছে তাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করার সময়। এরপর দেখা যায় কথা শেষ হতেই সবার মাথার উপরে বালতির লাল বোতামগুলো জ্বলে ওঠে, মেঝের চলন্ত করাতগুলো আরো গতি পায় এবং লোহার শিকলগুলো বন্দীদের টেনে মৃত্যুর দিকে নিয়ে যেতে শুরু করে। বাঁচতে হলে তাদের হাতে সময় আছে মাত্র 60 সেকেন্ড। চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখে সবাই মরিয়া হয়ে শিকলটা উল্টো দিকে টানতে থাকে, কিন্তু লোহার শিকল এক চুলো নড়ছিল না। এদের মধ্যে একজন তখনও অচেতন অবস্থায় মেঝেতে পড়েছিল। সে জানতই না যে প্রতি সেকেন্ডে সে টুকরো টুকরো হয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। যখন সবার মনে হচ্ছিল আর কোনো আশা নেই, ঠিক তখনই সেখানে থাকা একজন মেয়ে যার নাম অ্যানা, সে এই ধাঁধার আসল লজিকটা ধরতে পারে। ট্যাবে বলা হয়েছিল রক্ত দিতে হবে। অ্যানা আর কোনো উপায় না পেয়ে তার কাঁপতে থাকা হাতটা চলন্ত করাতের ব্লেডের উপর চেপে ধরে। ধারালো ব্লেড তার চামড়া চিরে রক্ত বের করতেই ম্যাজিকের মতো তার মাথার লাল বোতামটি সবুজ হয়ে যায় এবং চলন্ত ধারালো করাতটি থমকে দাঁড়ায়। এই দৃশ্য দেখে বাকিরা, যাদের নাম রায়ান, মিচ এবং কার্লি, তারা বুঝতে পারে তাদের কি করতে হবে। তারাও ভীষণ যন্ত্রণার মুখে নিজেদের শরীরে গভীর ক্ষত তৈরি করে কোনো মতে শিকল থামাতে সক্ষম হয়। এদিকে অচেতন থাকা লোকটি যখন শেষ মুহূর্তে চোখ মেলে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গেমের নিয়ম বোঝার আগেই শিকল তাকে টেনে নেয় এবং ঘূর্ণায়মান ব্লেড তাকে নির্মমভাবে কেটে হত্যা করে। তার মৃত্যুর সাথে সাথেই বেঁচে থাকা বাকি 4 জনের জন্য পরের ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই তারা বুঝতে পারে আসল খেলা তো সবে শুরু হয়েছে। এই রক্তাক্ত খেলাটি শুধু সেই ঘরের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, এটি পুরো শহরে এক তীব্র আলোড়ন সৃষ্টি করে। ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ ব্রিজের ওপর ঝুলন্ত অবস্থায় একটা বিকৃত লাশ উদ্ধার করে। এটি ছিল সেই প্রথম ঘরের হতভাগ্য ব্যক্তিটি, যে মাত্র কিছুক্ষণ আগে করাতের আঘাতে মারা গিয়েছিল। মামলার গুরুত্ব বিবেচনা করে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় অত্যন্ত চতুর কিন্তু বজমেজাজি ইন্সপেক্টর অ্যান্ড ডিটেকটিভ হ্যালোরান এবং তার পার্টনার ডিটেকটিভ হান্টারকে। তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে লাশটি ময়নাতদন্তের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেন। ময়নাতদন্ত কক্ষে ফরেন্সিক চিফ ডক্টর লগান নেলসন এবং তার অ্যাসিস্ট্যান্ট অ্যালিনর লাশটি পরীক্ষা করা শুরু করেন। কিন্তু যখনই তারা ভুক্তভোগীর মাথার সেই ধাতব বালতিটি সরিয়ে ফেলেছিল, ঠিক তখনই পুরো ল্যাবের বাতাস যেন জমে বরফ হয়ে গিয়েছিল। খুনির প্রথম আঘাতটি ছিল এতটাই নিখুঁত এবং নৃশংস যে তা দেখে অভিজ্ঞ ডাক্তাররাও স্তব্ধ হয়ে যায়। তবে চমকের এখানে শেষ ছিল না। লগান ভুক্তভোগীর গলার একটা গভীর কাটা ক্ষতের ভেতরে চতুরতার সাথে লুকিয়ে রাখা একটা ইউএসবি ড্রাইভ খুঁজে পায়। ড্রাইভটি কম্পিউটারে প্লাগ ইন করার সাথে সাথেই স্পিকারে বেজে ওঠে সেই চেনা কণ্ঠস্বর, খেলা আবারও শুরু হয়ে গেছে। নিরীহ মানুষের বিরুদ্ধে করা পাপের প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত এই খেলা থামবে না। এইটা শুনে ভয়ে ইন্সপেক্টর হ্যালোরানের গায়ের লোম খাড়া হয়ে যায়। তিনি চিৎকার করে ওঠেন, কারণ এই কণ্ঠস্বরটি আর কারো নয়, স্বয়ং জন ক্র্যামারের, যিনি আজ থেকে ঠিক 10 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এইটা জানা মাত্রই পুরো ল্যাব জুড়ে হুলুস্থুলুস পড়ে যায়। যে মানুষটি 1 দশক আগে কবরে চলে গেছে তিনি কিভাবে আজ নতুন করে খুন করছেন। সবাই যখন এই অসম্ভব ধাঁধার উত্তর খুঁজছিল তখন ওদিকে মৃত্যুর নৃশংস খেলার দ্বিতীয় ধাপ শুরু হয়ে যায়। এদিকে দেখা যায় বেঁচে থাকা 4 জন বন্দী যখন পরের ঘরে পৌঁছায় তখন তাদের সামনে এক অদ্ভুত ও থমথমে পরিস্থিতি তৈরি হয়। আচমকায় অন্ধকার থেকে একটা ভয়ঙ্কর মেকানিজমের খেলনা পুতুল তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। পুতুলটির গলায় ঝুলছিল একটা সাদা কাগজ, যাতে বড় বড় অক্ষরে লেখা ছিল কনফেস, অর্থাৎ স্বীকারোক্তি দাও। কাগজটি দেখে 4 জনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারা কেউ কিছু বুঝে ওঠার আগেই খেলাটি এক অদ্ভুত অমানসিক হাসির শব্দ করতে শুরু করে এবং পর মুহূর্তেই ঘরের সিলিং থেকে যুক্ত লোহার শিকলগুলো তাদের গলা চেপে ধরে শূন্য টেনে তুলতে থাকে। দম আটকে আসার উপক্রম হতেই অ্যানা বুদ্ধি খাটিয়ে
কাছে একটা কাঠের খুঁটি আঁকড়ে ধরে নিজের শরীরের ভর সামনে নেয়, কিন্তু তারা বুঝতে পারছিল নিজেদের অপরাধের সত্য স্বীকার না করলে এই ফাঁদ তাদের শ্বাসরোধ করে মেরেই ফেলবে। মৃত্যুর কাউন্টডাউন শুরু হতেই চারজনের ভেতরের আসল রূপ বাইরে বেরিয়ে আসে। সবার আগে সাহস হারায় মিচ। সে যন্ত্রণায় চিৎকার করে তার জীবনের সবচেয়ে বড় অপরাধটি স্বীকার করে। মিচ জানায় সে মাত্র $600 লোভ সামলাতে না পেরে একটি ছেলের কাছে ত্রুটিপূর্ণ ব্রেক থাকা একটা পুরনো মোটরসাইকেল বিক্রি করেছিল, যার ফলে বাইকটি চালানোর সময় ব্রেক ফেল করে ছেলেটি এক ভয়াবহ দুর্ঘটনায় মারা যায়। তবে স্বীকারোক্তি দিলেও মিচের কথায় কোনো অনুশোচনা ছিল না। সে উল্টো দাবি করে যে দুর্ঘটনার জন্য সে দায়ী নয়, বরং ছেলেটি দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল। এখানে বলে রাখি, এই খেলাটির পরিচালনা করেছিল আর কেউ নয়, কুখ্যাত সিরিয়াল কিলার জিগস। জিগসর এই খেলার মূল উদ্দেশ্য ছিল যে সে মানুষকে দিয়ে জোর করে সত্যি বলাতো, কিন্তু মানুষ নিজের পাপ ঢাকতে সেই সত্যের সাথে অজুহাত লাগিয়ে দিত। মিচ স্বীকারোক্তি দেওয়ার সাথে সাথে গলার শিকল আলগা হয়ে যায় এবং যন্ত্রটি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায়। তবে তারা যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেই সুযোগও খুনি তাদের দেয়নি। হঠাৎ তাদের চোখ উপরে পড়ে এবং তারা দেখে একটা বিশাল লোহার কাঁটাতারযুক্ত জাল ধীরে ধীরে তাদের দিকে নেমে আসছে, যা তাদের পিষে ফেলার জন্য যথেষ্ট। ঠিক তখনই ঘরের মাঝখানে 3টি ইঞ্জেকশন ভেসে ওঠে। এরপর মিচ টেবিলের ওপর রাখা জিগসর আইটি টেপ রেকর্ডার অন করে। সেখান থেকে আবারও ভেসে আসে সেই একই কণ্ঠ। খুনি এবার উপস্থিত 4 জনের মধ্যে থাকা দ্বিতীয় অপরাধীর মুখোশ টেনে খোলে। সে জানায় এই 4 জনের মধ্যে এমন একজন আছে যে অতীতে এক অসহায় মহিলার পার্স চুরি করেছিল, কিন্তু সেটি কোনো সাধারণ চুরি ছিল না। সেই পার্সের ভেতরে ছিল ওই মহিলার জীবন রক্ষাকারী হাঁপানির ইনহেলারটি না পেয়ে মহিলাটি শ্বাসকষ্টের যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। আর যে ব্যক্তি চুরি করেছিল সে ইনহেলারটি ফিরিয়ে দেওয়ার পরিবর্তে মহিলাটিকে ওই অবস্থায় মরতে ফেলে পালিয়ে যায়। জিগসো বলে এই পাপের শাস্তি হিসেবে তাদের সামনে 3টি ইঞ্জেকশন রাখা হয়েছে, যার মধ্যে 2টিতে রয়েছে অত্যন্ত মারাত্মক ও ভয়ঙ্কর হাড় গলিয়ে দেওয়া অ্যাসিড, আর মাত্র একটাতে আছে আসল প্রতিষেধক। যদি তারা আসল অপরাধীকে চিহ্নিত করে তার শরীরে সঠিক ইঞ্জেকশনটি পুশ করতে পারে তবে সবাই বেঁচে যাবে, কিন্তু সামান্যতম ভুল হলেই 4 জনকে অ্যাসিডে গলিয়ে মারা হবে। এই কথা শুনে সবার চোখ গিয়ে পড়ে কার্লির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের ওপর। সবাই বুঝে যায় কার্লি সেই চোর। রায়ান সমালোচনা না করে 3টি ইঞ্জেকশনই তুলে নেয় এবং কার্লিকে একটা বেছে নিতে বলে, কিন্তু কার্লি তখন ভয়ে ও আতঙ্কে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। সে জানতো সে যদি ভুল সিরিঞ্জ বেছে নেয় তবে তার নিজের সাথে সাথে বাকি সবারও মৃত্যু হবে। তাই সে ক্রমাগত পিছিয়ে যেতে থাকে এবং নানা অজুহাতে সেই ইঞ্জেকশন থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে রায়ানের অনুরোধ আর কার্লি জেদের মাঝে ঘরের দেওয়ালের মেকানিজম আবার সচল হয় এবং লোহার শিকলগুলো 4 জনকে আবারও ওপরে টানতে শুরু করে। সবার দম যখন পুরোপুরি আটকে আসছিল তখন রায়ান নিজের এবং বাকিদের জীবন বাঁচাতে এক ভয়ঙ্কর কিন্তু চরম সিদ্ধান্ত নেয়। সে কোনো চিন্তা না করে কার্লির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং 3টি ইঞ্জেকশনই একসাথে সজোরে কার্লির ঘাড়ে বিধিয়ে দেয়। দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই সেই মারাত্মক রাসায়নিক অ্যাসিড কার্লির শরীরে ছড়িয়ে পড়ে। অ্যাসিডের তীব্র বিষক্রিয়ায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো গলতে শুরু করে। তার চোখ, নাক এবং মুখ দিয়ে রক্ত ছুটে আসে এবং সে এক কঠিন নারকীয় যন্ত্রণার ছটফটানিতে মারা যায়। কার্লির এই বিভৎস মৃত্যু দেখে রায়ানের মনে হয় খুনি আসলে তাদের সোজা পথে যেতে দেবে না। সে লক্ষ্য করে ঘরের একদিকের দরজায় বড় বড় অক্ষরে লেখা নো এক্সিট, অর্থাৎ বাইরে যাওয়ার পথ নেই। রায়ানের অতি চালাক মস্তিষ্ক ধরে নেয় খুনি তাদের বিভ্রান্ত করার জন্য এটা লিখেছে এবং নিশ্চিত এর পেছনেই মুক্তির পথ আছে। অ্যানা এবং মিস তাকে বারবার বারণ করা সত্ত্বেও রায়ান কথা শোনে না। সে একটা লোহার বেলচে তুলে নিয়ে দরজার তালা ভাঙতে যায়, কিন্তু সে জানতো না জিগসর খেলায় কোনো শর্টকাট চলে না। যেই না সে পা বাড়িয়েছে অমনি মেঝের একটা গোপন ফাঁদ সক্রিয় হয়ে ওঠে এবং একটা ধারালো স্টিলের তার রায়ানের পায়ে শক্ত করে পেঁচিয়ে যায়। রায়ান নিজেকে ছাড়ানোর যত চেষ্টা করছিল তারটি তার মাংস চিরে হাড়ের ভেতরে ততটাই বসে যাচ্ছিল। মিচ তার এই কষ্ট সহ্য করতে না পেরে একটা বেলচা দিয়ে ফাঁদটিতে আঘাত করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তবে এক পর্যায়ে সে সেখানে থাকা একটা কাঠ সরানোর সাথে সাথে সে আরেকটি টেপ রেকর্ডার দেখতে পায়। মিচ কাছে পড়ে থাকা একটা গার্ডেন রেক দিয়ে টেপটি টেনে আনার চেষ্টা করে, কিন্তু অসাবধানতাবশত রেকটি ফাঁদের ভিতরে তারের সাথে ধাক্কা খায় এবং পুরো পুলটি উল্টো দিকে ঘুরতে শুরু করে। মুহূর্তের মধ্যেই রেকটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং স্টিলের তারটি রায়ানের পা কেটে আরো গভীরে ঢুকে পড়ে। রায়ানের তীব্র চিৎকারে পুরো ঘর কেঁপে ওঠে। নিজের এবং বন্ধুর নিরাপত্তার কথা ভেবে মিচ এবার সরাসরি ফাঁদের ভেতরে হাত ঢুকিয়ে অত্যন্ত সাবধানে টেপ রেকর্ডারটি বের করে আনে। টেপটি চালু হতেই খুনি কণ্ঠস্বর রায়ানের এই অতি চালাকিকে উপহাস করে বলে, তুমি সারা জীবন নিয়মের বাইরে গিয়ে শর্টকাট খুঁজেছ রায়ান, আর আজ সেই শর্টকাটের কারণে তোমার পা আটকে গেছে। জিগসা বলে যদি সে তার বন্ধুদের বাঁচাতে চায় তবে তার পায়ের কাছে থাকা লিভারটি টানতে হবে, কিন্তু মুক্ত বলতে খুনি ঠিক কি বোঝাচ্ছিল তা রায়ান বুঝতে পারছিল না। রায়ানের এই দ্বিধার মাঝে অ্যানা এবং মিচ অন্য কোনো পথ খোঁজার জন্য পাশের একটা
একটা ছোট্ট ঘরে প্রবেশ করে, কিন্তু তারা ভেতরে ঢোকা মাত্রই পেছনের ভারী লোহার দরজাটি লক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা একটা বিশাল শস্য গোদামের নিচে আটকা পড়ে গেছে। ঠিক তখনই তাদের সামনে একটা স্ক্রিন অন হয় এবং সেই ভয়ঙ্কর পুতুলটি আবারও ভেসে ওঠে। সে বলে, খেলার সবচেয়ে ভয়ঙ্কর অংশটি এখন শুরু হতে চলেছে। তোমাদের দুজনের বের হওয়ার কোনো পথ নেই, তবে একজন এখনো তোমাদের বাঁচাতে পারে, সে হলো রায়ান। সে যদি লিভার টানে তবে তোমরা বাঁচবে। কথা শেষ হতেই ওপরের ঢাকনা খুলে যায় এবং টনের পর টন শস্যদানা তাদের ওপরে বৃষ্টির মতো পড়তে শুরু করে। দেখতে দেখতে সেই শস্যের স্তর তাদের বুক এবং গলা পর্যন্ত চলে আসে, যার ফলে তারা বালি বা জলাভূমির মতো তাতে তলিয়ে যেতে থাকে। অ্যানা উপরের দিকে মুখ তুলে রায়ানের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকে, লিভারটি টানো রায়ান, প্লিজ লিভারটি টানো। কিন্তু রায়ান তখনও ভয় পাচ্ছিল যে লিভার টানলে হয়তো সে নিজেই মারা যাবে। ওদিকে গুদামের ভেতরে মেকানিজম আরো ভয়ঙ্কর রূপ নেয়। ওপরের ফ্যান থেকে ধারালো ছুরি, কাঁচ এবং পেরেক বৃষ্টির মতো অ্যানার মিজের ওপর পড়তে শুরু করে। এরপর একটা বিশাল ছুরি এসে বিঁধে যায় মিজের কাঁধে, আর ধারালো পেরেক অ্যানার হাত ও শরীর ক্ষতবিক্ষত করে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে তারা রায়ানের কাছে নিজেদের জীবনের ভিক্ষা চাইতে থাকে। আসলে পুরো গেমটি সাজানোই হয়েছিল রায়ানের স্বার্থপরতা পরীক্ষা করার জন্য। যে রায়ান কিছুক্ষণ আগে নিজের জীবন বাঁচাতে কার্লিকে নির্দ্বিধায় বলি দিয়েছিল, আজ অন্যদের বাঁচাতে তাকে নিজের শরীর উৎসর্গ করতে হবে। অবশ্যই অ্যানা এবং মিজের সেই যন্ত্রণাদায়ক আর্তনাদ রায়ানের ভেতরের মানুষকে জাগিয়ে তোলে। সে নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে পায়ের কাছের সেই লিভারটি টেনে নামায়। লিভারটি নামানোর সাথে সাথে স্টিলের তারটি তীব্র গতিতে রায়ানের পা কেটে শরীর থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। নিজের একটা পা চিরতরে হারিয়ে রায়ান মেঝেতে লুটিয়ে পড়ে, কিন্তু তার এই বলিদানের কারণে ওদিকে গোদামের দরজা খুলে যায় এবং অ্যানা ও মিজ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কোনো রকমে বেঁচে ফেরে। ওদিকে গোদামের ভেতরে যখন রক্তের হোলি খেলা চলছিল, ঠিক তখনও এই শহরের পুলিশ প্রশাসন অন্ধকারে সুই খোঁজার মতো এই কেসের পেছনে লেগেছিল। এরই মধ্যে পুলিশ কার্লির ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে ল্যাবে নিয়ে আসে। তদন্তের খাতিরে ডক্টর লগান ভুক্তভোগীদের নখের ভেতর ও ক্ষতস্থানে লেগে থাকা খুনির রক্তের কিছু শুকনো নমুনা সংগ্রহ করে। যেহেতু মামলাটি একজন মৃত সিরিয়াল কিলারের দিকে ইঙ্গিত করছিল, তাই লগান কোনো ঝুঁকি না নিয়ে রক্তগুলোর ডিএনএ টেস্ট করায়। কিন্তু ল্যাবের প্রিন্টার থেকে যখন ডিএনএ রিপোর্টের ফাইনাল পেজটি বেরিয়ে আসে, তখন তা দেখে পুরো পুলিশ ডিপার্টমেন্টের পায়ের তলার মাটি সরে যায়। রিপোর্টের ফলাফল স্পষ্ট ভাষায় বলছিল, এই ডিএনএ অন্য কারো নয়, এটি স্বয়ং জন ক্র্যামার ওরফে জিগসর। এই রিপোর্ট দেখার পর ইন্সপেক্টর হ্যালোরেনের সন্দেহ আরও গভীর হয়। তিনি বুঝতে পারেন হয় কবরে শুয়ে থাকা জন ক্র্যামার কোনো অলৌকিক উপায়ে ফিরে এসেছেন, আর নয়তো তাদের খুব কাছের অন্য কেউ যে এই ল্যাব কিংবা পুলিশ বিভাগের ভেতরে আছে সে এই পুরো খেলাটি নিয়ন্ত্রণ করছে। কিন্তু কে সেই খুনি আর বেঁচে থাকা বাকি তিনজনের ভাগ্যে বা কি লেখা আছে তা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, এবং এরই ফাঁকে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। যাই হোক, ল্যাবে জন ক্র্যামারের ডিএনএ পাওয়ার পর পুরো পুলিশ ডিপার্টমেন্টে ঝড় পড়ে যায়। সিনিয়র ইন্সপেক্টর হ্যালোরেন মনে মনে নিশ্চিত হয়ে যান যে খুনি তাদের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। তার প্রধান সন্দেহ গিয়ে পড়ে ফরেন্সিক অ্যাসিস্ট্যান্ট অ্যালিনরের ওপর, কারণ অ্যালিনর জিগসর পূর্ণ সব ফাঁদ নিয়ে অতিরিক্ত আচ্ছন্ন ছিল। এই জন্য ডিটেকটিভ হ্যালোরেন গোপনে তার উপর কড়া নজরদারি শুরু করে, এবং এক পর্যায়ে লগান ও হ্যালোরন যৌথভাবে অ্যালিনরের এক গোপন ডেরার সন্ধান পায়। সেখানে গিয়ে তাদের চোখ একদম ছানা বড়া হয়ে যাওয়ার মতো, কারণ অ্যালিনর নিজের হাতে জন ক্র্যামারের তৈরি করা অতীতের সমস্ত বিখ্যাত মরণ ফাঁদের হুবহু প্রতিরূপ বা রেপ্লিকা তৈরি করে রেখেছিল। তবে শহরের বাইরে যখন এই রহস্যের জাল বোনা হচ্ছিল, ওদিকে গোদামের ভেতরে মৃত্যুর খেলা তখনও থামেনি। কার্লি এবং মিচের বিভৎস মৃত্যুর পর সেখানে এখন শুধু অ্যানা আর এক পাহাড় রায়ান বেঁচে আছে। অ্যানা বুঝতে পারে এখানে হাত গুটিয়ে বসে থাকলে তাদেরও মরতে হবে, তাই সে ঘর থেকে একটি পুরানো কোদাল তুলে নিয়ে দরজার তালা ভাঙার জন্য মরিয়া হয়ে আঘাত করতে থাকে। অনেক চেষ্টার পর দরজাটি সামান্য একটু হাঁ হতেই অ্যানা ভাবে অবশ্যই সে এই নরকুণ্ড থেকে মুক্তির পথ পেয়ে গেছে, কিন্তু সে জানতো না জিগসর খেলায় আশা জাগানোটাও একটা ফাঁদ। দরজা দিয়ে বের হওয়ার আগেই হঠাৎ অন্ধকার থেকে শূকরের মুখোশ পরা এক রহস্যময় ব্যক্তি পেছন থেকে অ্যানাকে আক্রমণ করে এবং এক আঘাতে তাকে অজ্ঞান করে দেয়। যখন অ্যানার জ্ঞান ফেরে, সে নিজেকে এবং রায়ানকে ভারী শিকলে বন্দী অবস্থায় দেখতে পায়, কিন্তু এবার তাদের সামনে যে মানুষটি দাঁড়িয়েছিল তাকে দেখে তাদের কলিজা শুকিয়ে যায়। হুডি পরা সেই চেনা অবয়ব, চোখে তীক্ষ্ণ চাউনি, তিনি আর কেউ নন, স্বয়ং জন ক্র্যামার, যিনি 10 বছর আগেই মারা গেছে। এক সেকেন্ডের জন্য মনে হয় যেন পুরো পৃথিবীর সময় থমকে দাঁড়িয়েছে। যে মানুষটির লাশ 10 বছর আগে ময়নাতদন্ত করা হয়েছিল, সে কিভাবে আজ তাদের সামনে জীবিত দাঁড়িয়ে থাকতে পারে? এটা ছিল সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। কিন্তু এটা কোনো ভেলকিবাজি নয়। জন ক্র্যামার ঠান্ডা গলায় একে একে তাদের জীবনের সেই অন্ধকার অপরাধগুলো বলতে শুরু করে যা তারা দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। জন জানায় রায়ান তার কলেজ জীবনে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়েছিল, যাতে তার নিজের প্রিয় বন্ধু মারা যায়। কিন্তু রায়ান নিজের পিঠ বাজাতে অত্যন্ত চতুরতার সাথে পুরো দোষটা সে মৃত বন্ধুর ওপর চাপিয়ে দিয়ে নিজে সাধু সেজে বসেছিল। অন্যদিকে অ্যানার অপরাধ ছিল আরো বেশি লোমহর্ষক আর পৈশাচিক।
পিশাচি। নিজের নিষ্পাপ ছোট্ট সন্তানের একটানা কান্না সহ্য করতে না পেরে অ্যানা মাঝরাতে বালিশ চাপা দিয়ে নিজের সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে। এই নারকীয় হত্যাকাণ্ডের সমস্ত দায় সে চাপিয়ে দেয় তার ঘুমন্ত স্বামীর ওপর। সকালে উঠে তার স্বামী যখন দেখে তার বুকের উপর তাদের সন্তানের মৃত নিথর দেহ পড়ে আছে, সে নিজেকে অপরাধী ভেবে চরম মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করে। আজ এই দুই পাষণ্ডের পাপের চূড়ান্ত হিসাব নেওয়ার সময় চলে এসেছে। তবে প্রতিবারের মতো এবারও জন তাদের সরাসরি না মেরে একটা শেষ সুযোগ দেয়। তিনি তার হাতের শটগানটি উঠিয়ে পকেট থেকে একটি মাত্র চকচকে বুলেট বের করে তাদের দেখায় এবং বলে, মনে রেখো, এটাই তোমাদের স্বাধীনতার শেষ চাবিকাঠি। এরপর তিনি বন্দুকটি লোড করে তাদের ঘরে একা রেখে দরজা লক করে চলে যায়। দেখা যায় জন ক্রামার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে রুমের ভেতরে মনস্তাত্ত্বিক পরিবেশ পুরোপুরি বদলে যায়। অ্যানা এবং রায়ান দুজনেই ধরে নেয় যে খুনি আসলে তাদের মধ্যে এক নিষ্ঠুর খেলা খেলছে। যে টিকে থাকবে কেবল সেই মুক্তি পাবে, অর্থাৎ একজনকে মরতেই হবে। মৃত্যুর তীব্র ভয় অ্যানার সমস্ত বিচার বুদ্ধি গ্রাস করে নেয়। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে মেজের শটগানটি তুলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং সেই শটগানটি সরাসরি রায়ানের দিকে তাক করে। রায়ান চিৎকার করে তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা জিগসর পাতা কোনো নতুন চাল হতে পারে, কিন্তু অ্যানা তখন হিতাহিত জ্ঞানশূন্য। সে নিশ্চিত ছিল যে রায়ানের বুকে গুলি চালালে সে নিজে বাঁচতে পারবে, তাই আর কোনো কথা না শুনে অ্যানা ট্রিগার চেপে দেয়। আর ঠিক তখনই ঘটে মুভির সবচেয়ে বড় ঝটকা। জন ক্রামার আগেই বলেছিলেন সত্যিটা উল্টো। শটগানটির মেকানিজম এমনভাবে মডিফাই করা ছিল যে ট্রিগার চাপলে গুলি সামনের দিকে না গিয়ে উল্টো ব্যাকফায়ার করবে। অ্যানার ট্রিগার চাপার সাথে সাথেই শটগানের পেছনের অংশ থেকে গুলিটি তীব্র বেগে ছিটকে এসে সরাসরি অ্যানার মুখে আঘাত করে। এক পলকে অ্যানার নিজের পাতা ফাঁদে নিজে পড়ে মারা যায়। তবে অ্যানা মারা গেলেও রায়ান কিন্তু মুক্ত হতে পারল না, বরং সে পরিণত হলো এই খেলার সবচেয়ে দুর্ভাগা ব্যক্তিতে। অ্যানা যখন গুলিটি চালায় তখন শটগানের ভেতরে থাকা বারুদটি ফেটে টুকরো টুকরো হয়ে যায়। রায়ান যখন ধ্বংসাবশেষের দিকে তাকায় তার পায়ের রক্ত হিম হয়ে যায়। সে আবিষ্কার করে যে হাতকড়া দিয়ে সে বন্দী ছিল তার আসল চাবিটা জিগসর ওই বুলেটের ভেতরে লুকিয়ে রাখা ছিল। এতক্ষণে রায়ানের মাথায় জনের সেই কথাটি প্রতিধ্বনিত হয়, এটাই স্বাধীনতার চাবিকাঠি। অর্থাৎ তারা যদি লোভে আর হিংসা ভুলে বন্দুকটি না চালিয়ে চাবিটি বের করার চেষ্টা করতো তবে দুজনে আজ মুক্ত হতো। কিন্তু নিজেদের স্বার্থপরতার কারণে চাবিটি এখন দুই টুকরো হয়ে নষ্ট হয়ে গেছে। রায়ান বুঝতে পারে সে চিরকালের জন্য এই অন্ধকার ঘরে বন্দী হয়ে গেছে এবং তাকে তিল তিলে এখানেই মরতে হবে। এদিকে শহরের বাইরে নিখুঁত গোয়েন্দা সূত্র ধরে এলিনর অবশেষে সেই অভিশপ্ত খামার বাড়ি বা গোডাউনের আসল ঠিকানাটি খুঁজে বের করে। সে ডাক্তার লোগানকে সাথে নিয়ে সেখানে পৌঁছায় যাতে তারা পুলিশের আগে এই মামলার সমাধান করে হিরো হতে পারে। কিন্তু তারা জানতো না সিনিয়র ইন্সপেক্টর হ্যালোরান প্রথম থেকেই তাদের পিছু পিছু আসছিল। দেখা যায় খামার বাড়ির ভেতরে পা রাখতেই তারা তিনজনে একে অপরের মুখোমুখি হয়। হ্যালোরান এখনও বিশ্বাস করতেন যে লোগান এবং এলিনরই মিলে এই নতুন জিগসন নাটক সাজিয়েছে। তিনি এক মুহূর্ত দেরি না করে তাদের দুজনের দিকে বন্দুক তাক করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কোনো মুহূর্তে লাশ পড়তে পারত। লগান নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হ্যালোরান জোরে আঘাত করে লগানকে মাটিতে ফেলে অজ্ঞান করে দেয়। এরপর তিনি এলিনরের পেছনে দাঁড়ান, কিন্তু এলিনর পালিয়ে যেতে সক্ষম হয়। ঠিক তখনই অন্ধকার থেকে এক রহস্যময় ছায়া এসে পেছন থেকে হ্যালোরানকে আক্রমণ করে এবং তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। যখন লগান এবং হ্যালোরান দুজনেরই জ্ঞান ফেরে তারা নিজেদেরকে এক সম্পূর্ণ নতুন কংক্রিটের তৈরি অন্ধকার ঘরে আবিষ্কার করে। তাদের দুজনেরই গলার চারপাশে বাঁধা ছিল এক অত্যন্ত আধুনিক ও চকচকে লেজার কলার ট্র্যাপ। হঠাৎ স্পিকারে জন ক্রামারের কণ্ঠস্বর বেজে ওঠে। সে ঘোষণা করে, এটাই তোমাদের জীবনের শেষ পরীক্ষা। যে নিজের পাপ মন থেকে স্বীকার করবে কেবল সেই বেঁচে থাকবে। গেমের নিয়ম অনুযায়ী তাদের সামনে দুটি বোতাম ছিল। হ্যালোরান নিজের জীবন বাঁচাতে এক সেকেন্ডও ভাবেনি। সে সাথে সাথে লগানের বোতামটি প্রেস করে দেন যাতে লগানকে আগে স্বীকারোক্তি দিতে হয়। বোতামটি চাপার সাথে সাথেই লগানের গলার কলারটি অ্যাক্টিভ হয়ে যায় এবং নীল রঙের তীব্র লেজার ব্লেডগুলো তার গলার চামড়া কাটতে শুরু করে। লগান যন্ত্রণায় চিৎকার করতে করতে ক্যামেরার সামনে তার অপরাধ স্বীকার করে। সে বলে বহু বছর আগে সে যখন হসপিটালে একজন ইন্টার্ন ডক্টর ছিল তখন সে ভুলবশত জন ক্রামারের ব্রেন ক্যান্সারের এক্সরে রিপোর্টটি অন্য এক রোগীর রিপোর্টের সাথে ওলটপালট করে ফেলেছিল, যার ফলে জনের ক্যান্সার সঠিক সময় ধরা পড়েনি এবং তার বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে যায়। লগান তার এই মারাত্মক ভুলের কথা স্বীকার করার পরেও কিন্তু লেজারটি থামেনি। লেজার ব্লেডগুলো তীব্র গতিতে সচল হয়ে এক নিমিষে লগানের গলা কেটে ফেলে এবং লগান রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে। লগানের এই বিভৎস মৃত্যু দেখে হ্যালোরানের আত্মা খাঁচা ছাড়া হয়ে যায়। এবার ছিল তার নিজের পালা। তার মাথার ওপরের লেজার কলারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। গাছ কাটার তীব্র লেজার রশ্মিগুলো ধীরে ধীরে তার মুখের দিকে এগিয়ে আসতে থাকে। নিশ্চিত মৃত্যু চোখের সামনে দেখে হ্যালোরান আর কোনো লুকোচুরি না করে গড়গড় করে তার জীবনের সমস্ত নোংরা অপরাধ স্বীকার করতে শুরু করে। সে স্বীকার করে যে তিনি একজন চরম দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। তিনি টাকার বিনিময়ে বহু দাগী খুনি এবং অপরাধীকে জেলের বাইরে ছেড়ে দিয়েছে আর নিজের স্বার্থের জন্য অনেক নির্দোষ মানুষকে ফাঁসিয়েছে।
হ্যালোরেনের মুখ থেকে সত্য বেরিয়ে আসতেই ম্যাজিকের মতো লেজার সিস্টেমটি বন্ধ হয়ে যায়। হ্যালোরেন হাঁপাতে হাঁপাতে ভাবে যে তিনি বোধহয় গেমটি জিতে গেছে এবং বেঁচে গেছে, কিন্তু ব্রো, গল্পের আসল এবং সবচেয়ে মাথা নষ্ট করার টুইস্ট তো মাত্র শুরু হতে যাচ্ছিল। কিন্তু তখনই হ্যালোনারের চোখের সামনে রক্তের সাগরে ভেসে থাকা লোগানের সেই নিথর দেহটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার গলায় কোনো কাটার দাগ নেই, কোনো ক্ষত নেই। লোগান তার গলার কলারটি খুলে ফেলে এবং এক অদ্ভুত পৈশাচিক হাসি দেয়। আসলে লগানের কলারটি ছিল সম্পূর্ণ ভুয়ো, আর মেঝেতে থাকা রক্তগুলো ছিল ব্লাড প্যাকের নকল রক্ত। আসলে হ্যালোরেনের মুখ থেকে তার সমস্ত অপরাধের জবানবন্দি রেকর্ড করার জন্যই লোগান এই পুরো নাটকটি সাজিয়েছিল। এরপর লগান এমন এক সত্য উন্মোচন করে যা পুরো সিনেমার গল্পকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়। লগান জানায় এই সিনেমার ডিরেক্টর এতক্ষণ ধরে আমাদের দর্শকদের চরম বোকা বানিয়েছে। আমরা এতক্ষণ ধরে স্ক্রিনে যে 5 জন বন্দী খেলাটি দেখছিলাম সেটি আসলে বর্তমানের কোনো ঘটনাই নয়। লগান হ্যালোরেনের সামনে একটা গোপন দেওয়ালের দরজা খোলে। দরজাটি খুলতেই হ্যালোরেন দেখতে পায় ভেতরে পড়ে আছে অ্যানা এবং রায়ানের মৃতদেহ, যা গত 10 বছরে পচে সম্পূর্ণ কঙ্কালে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা যে গোডাউনের গেমটি দেখছিলাম সেটি আসলে ঘটেছিল আজ থেকে ঠিক 10 বছর আগে, যখন জন ক্র্যামার নিজে জীবিত ছিল। আর এটি ছিল জনের তৈরি করা ইতিহাসের জঘন্যতম জঘন্য প্রথম গেম। ডিরেক্টর সাহেব সমান্তরাল টাইমলাইন এডিটিংয়ের মাধ্যমে 10 বছর আগের গেম এবং বর্তমানের পুলিশ তদন্তকে একসাথে এমনভাবে দেখিয়েছেন যাতে মনে হয় সবকিছু একই সময়ে ঘটছে। এরপর লগান প্রকাশ করে তার আসল পরিচয়। 10 বছর আগের সেই প্রথম খেলায় যে লোকটি সবার শেষে ঘুম থেকে উঠেছিল এবং পিঠ কেটে মারা গেছে বলে বাকিরা ধরে নিয়েছিল, সে আর কেউ নয়, স্বয়ং লগান নেলসন। জন ক্র্যামার সেদিন বুঝতে পেরেছিল যে লগান এক্স-রে রিপোর্টটি ইচ্ছাকৃতভাবে বদল করেনি, আর জন নিয়মের বাইরে গিয়ে কাউকে শাস্তি দিতেন না। তাই জন শেষ মুহূর্তে লগানকে ফাঁদ থেকে বাঁচিয়ে নেন এবং তাকে নিজের প্রথম অফিসিয়াল ছাত্র হিসেবে গ্রহণ করেন। জন এবং লগান মিলেই ইতিহাসের প্রথম সব ভয়ঙ্কর ফাঁদ তৈরি করেছিলেন। তাহলে এখন প্রশ্ন হলো, 10 বছর পর লগান কেন এই গেমটি আবার খেললো? লগান জানায় কয়েক বছর আগে হ্যালোরেন ঘুষ খেয়ে এক কুখ্যাত অপরাধীকে জেল থেকে ছেড়ে দিয়েছিল, আর জেল থেকে বের হয়ে সেই অপরাধী লগানের নিষ্পাপ স্ত্রীকে নির্মমভাবে খুন করে। হ্যালোরেনের সেই দুর্নীতির কারণেই লগান তার স্ত্রীকে হারায়, আর এই প্রতিশোধ নিতেই লগান জন ক্র্যামারের স্টাইলকে পুনরুজ্জীবিত করে। সে ঠিক 10 বছর আগে সে প্রথম গেমটির হুবহু নকল করে বর্তমানে 3 জন অপরাধীকে ধরে এনে এই খামার বাড়িতে খেলাটি আবার সচল করেছিল। কফিনের ভেতর জনের লাশ রাখা থেকে শুরু করে এলিনরকে সন্দেহ তীরে ফাঁসানো, সবই ছিল লগানের নিখুঁত ব্লুপ্রিন্ট। এখন ইন্সপেক্টর হ্যালোরেনের সামনে পুরো সত্য আয়নার মতো পরিষ্কার। কিন্তু আফসোস, এই সত্য জানার পর বেঁচে থাকার কোনো নিয়ম জিক্সর ডিকশনারিতে নেই। লগান হ্যালোরেনকে বলে, তুমি আইনের লোক হয়ে অপরাধীদের ছেড়ে দিয়েছো, তাই আজ তুমি নিজের তৈরি নরকে মরবে। হ্যালোরেন প্রাণ ভিক্ষা চাওয়ার আগেই লগান কন্ট্রোল প্যানেলের শেষ সুইচটি চেপে দেয়। সাথে সাথে হ্যালোরেনের গলার আসল লেজার কলারটি সম্পূর্ণ সক্রিয় হয়ে ওঠে। দেখা যায় হ্যালোরেন কিছু বোঝে ওঠার আগেই তীব্র গতির লেজার রশ্মিগুলো আড়াআড়িভাবে তার মাথার ভেতর দিয়ে চলে যায়, ঠিক যেন একটি তরমুজকে ছুরি দিয়ে টুকরো টুকরো করলে যেমন হয় ঠিক তেমন। দেখা যায় মুহূর্তের মধ্যে গলার ফিনকি দিয়ে রক্ত চারিদিকে দেওয়ালে ছড়িয়ে যায় এবং হ্যালোরেনের নিথর দেহ মেঝেতেই পড়ে থাকে। এরপর লগান শান্তভাবে ক্যামেরার দিকে তাকায়। তার চোখে এখন প্রতিশোধের চরম শান্তি। সে ঘরের লাইট বন্ধ করে ভারী লোহার দরজাটি টেনে দেয় এবং বলে, আই স্পিক ফর ডেড, আমি মৃতদের হয়ে কথা বলি। আর এর সাথে দরজা বন্ধ হওয়ার শব্দে শেষ হয় জিক্সর এই মাথা নষ্ট করা সাইকোলজিক্যাল থ্রিলার গল্প। তো কেমন লাগলো আজকের এই গল্প একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবের কথা মোটেও ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।